আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন ছিল, যেখানে দেশের প্রেসিডেন্ট সরাসরি সংবাদ সম্মেলন করে দেশের বর্তমান স্থিতি এবং ভবিষ্যতের কর্মপদ্ধতি সরাসরি শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ বার্তা দেবেন জনগণকে এই অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে নিজেকে এবং দেশকে কিভাবে সহযোগিতা করা যায়। ঠিক এমতো অবস্থায় ঘটল বিপত্তি, কারণ হঠাৎ করেই শত্রু ছোড়া মিসাইল সংবাদ সম্মেলনের খুব কাছে এসে পড়ল। আর এই জন্য দ্রুতই কিন্তু সাংবাদিকদের ছেড়ে সভাস্থল ত্যাগ করতে হলো দেশের প্রেসিডেন্টকে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনা অন্য কোনো দেশে নয়, ইসরায়েলের ভেতর ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে ঘটেছে। যখন ইসরায়েলের প্রেসিডেন্ট নিজে এই ধরনের বক্তব্য দিতে এসেছিলেন, তখনই কিন্তু ইরানের মিসাইলগুলো ওই অঞ্চলে প্রবেশ করে এবং সাইরেনের শব্দের কারণে সাংবাদিকদের রেখেই দ্রুত সেই স্থান ত্যাগ করেন ইসরায়েলের প্রেসিডেন্ট। দেখুন, এই ঘটনা কিন্তু ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। বিশেষ করে হাই ভ্যালুর এই ধরনের পার্সন কোথায় থাকবেন, কখন সংবাদ সম্মেলন করবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর তথ্য কি করে লিক হলো বা কি করে সুনির্দিষ্টভাবে সেই স্থানে একই সময়ে এই মিসাইল এসে পড়ল, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এখন গোয়েন্দা নেটওয়ার্কের বিভিন্ন ধরনের সমীকরণ চলছে। দেখুন, আগামী ৫ দিনের জন্য ইরানের কোনো জ্বালানি সেক্টর বা কোনো ধরনের বিদ্যুৎ উৎপাদন খাতে কোনো হামলা করবে না যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছে এবং তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেছিলেন যে ইরানের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুকে কেন্দ্র করে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা ঐক্যমতে একমত হতে পেরেছেন। এর পরপরই কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। $১১৬ থেকে $৯৬ এসে দাঁড়িয়েছে তেলের দাম, এমনটা কিন্তু বোঝা যায়। তবে বাস্তবিক অর্থে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার কৌশল তেলের দাম কমানোর জন্য ছিল কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। কারণ যখন বলা হচ্ছে যে আলোচনা চলছে এবং মতের কিছু ঐক্য হয়েছে, ঠিক এমতো অবস্থায় নতুন করে ইরান ইসরায়েলের পরমাণু স্থাপনায় আবার হামলা করেছে। দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা এবং ঐক্যমতের দাবি করেছেন, ঠিক তখনই কিন্তু ইসরায়েলের ভেতর নতুন করে এই শক্তিশালী হামলা করল ইরান। অনেক বড় বড় সংবাদ মাধ্যম এবং অনেক সামরিক বিশেষজ্ঞরাই বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের দাবি যে সঠিক ছিল না, সেটা ভুল প্রমাণের জন্যই হয়তো ইরান সরাসরি এই বার্তা দিয়েছে। যে মঙ্গলবার ২৪শে মার্চ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তাদের যে হামলা রয়েছে অপারেশন ট্রু প্রমিস 4, তার ৭৮তম ধাপের হামলার এই সরাসরি ঘোষণা দিয়ে তারা এটা বাস্তবায়ন করে। এতে ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক কেন্দ্র যেমন ডিনোমা, বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং ইলাদ বন্দরে হামলার খবর পাওয়া গেছে এবং ইরান দাবি করেছে সেখানে ভালো ক্ষয়ক্ষতি হয়েছে। দেখুন, ইসরায়েলের পরমাণু স্থাপনা ডিনোমা খুবই সুরক্ষিত অঞ্চল। সেখানে ইরানের এই দ্বিতীয়বারের হামলার ঘোষণার পরপরই ইরানি বার্তা সংস্থা প্রেস টিভি তাদের বক্তব্যে দাবি করছে যে সেখানকার ইরানের কিন্তু বহু লাখ লাখ মানুষ সেটাকে সংবর্ধনা দেওয়ার জন্য রাস্তায় নেমেছেন এবং এটাকে উদযাপন করছেন। তারা কিন্তু এমন বক্তব্য দিচ্ছেন, কারণ এখানে পরমাণু স্থাপনায় এই ধরনের হামলা করার বিষয়টা যুদ্ধক্ষেত্রে একটি নতুন ধাপ হিসাবে বিবেচনা করা হয়। কারণ ইসরায়েল এর পূর্বে এবং যুক্তরাষ্ট্র এই ইরানের পরমাণু স্থাপনায় আক্রমণ করলেও ইরান কখনোই ইসরায়েলের পরমাণু স্থাপনাকে এর পূর্বে কখনো টার্গেট করেনি। দেখুন, ইসরায়েলের পরমাণু স্থাপনায় দ্বিতীয় দফায় যে হামলা করলো ইরান, এই বিষয়ে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তারা স্বীকারও করেনি, অস্বীকারও করেনি। তবে তেল আবিবের বিভিন্ন শহরে হামলার যে ঘটনা রয়েছে তার সত্যতা ইসরায়েল স্বীকার করেছে এবং সেখানে তারা আহতের সংখ্যাও নতুন করে প্রকাশ করেছে। আহতের সংখ্যা এই ডিনোমা এবং এর আশেপাশে যে আহতের সংখ্যা নতুন করে ২০০ জন ছাড়িয়েছে এমন তারা নিশ্চিত করেছে। দেখুন, ইসরায়েলের পরমাণু স্থাপনায় ইরানের হামলা এবং তার ক্ষয়ক্ষতির বিষয়টা ইসরায়েলের ভেতর যতটা না আলোচনায় আসছে, তার থেকে বেশি আলোচনায় আসছে যে অত্যন্ত সংবেদনশীল এই স্থাপনার ভেতর কি করে ইরানের মিসাইল হিট করতে পারল। কারণ এখানে কিন্তু মাল্টি লেয়ারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কয়েক দফা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তাহলে সেগুলো কি কোনো কাজ করছে না বা একেবারে শেষ সময়ের যে নিরাপত্তা রয়েছে তা দিতে পারবে না এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো? এই বিষয় নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিবিদদের মধ্যেও কিন্তু প্রশ্ন উঠছে যে
কেন এই বিষয়ে সদুত্তর বা সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা ইসরায়েলের সরকার দিচ্ছে না। কারণ যখন একটি মিসাইল একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এই ধরনের সংবেদনশীল মিসাইল এরিয়ার ভেতর গিয়ে পড়বে, সেটা যদি টার্গেটও হিট না করে তারপরও কিন্তু যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার লেয়ার সেটা যে ভেঙে গেছে তা প্রমাণিত। আর এই ইস্যুগুলো এখন কিন্তু আর লুকানোর সুযোগ খুব কম। আর এখান থেকেই কিন্তু নতুন করে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শিল্ড রয়েছে তা আরও ব্যাপক ভিত্তিতে গড়ে তোলা বা দুর্বল হয়ে যাওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবেই এখন কিন্তু স্বীকারোক্তিমূলক পর্যায়ে চলে আসছে। দেখুন, একদিকে যখন দাবি করা হচ্ছে আলোচনা চলছে, অপরদিকে আলোচনার মধ্যেই কিন্তু নতুন করে হামলা। পরিস্থিতি মোটেও স্বাভাবিক পর্যায়ে নেই এবং এটি আরও জটিল হচ্ছে পরিষ্কার। ঠিক এমতো অবস্থায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে যা চলছে তা থামানোর জন্য বা তা শেষ করার জন্য এগিয়ে এসেছে পাকিস্তান। দেখুন, ঈদের শুভেচ্ছা এবং ইরানের একটি বড় অনুষ্ঠানকে কেন্দ্র করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরাসরি ইরানের প্রেসিডেন্ট পেজিশকিয়ানকে টেলিফোন করেছিলেন। সেই টেলিফোন আলাপেই কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে ইরানকে এই পরামর্শ দেওয়া হয় যে এই পরিস্থিতি থেকে উত্তোলনের জন্য ইরানের জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা উচিত এবং এই আলোচনার মধ্যস্থতা করতে পাকিস্তান প্রস্তুত রয়েছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার জন্য যে কোনো ধরনের সমঝোতার যে বিষয় তার প্ল্যাটফর্ম হিসাবে পাকিস্তান নিজেকে উপস্থাপন করতে চায়। এই বিষয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা প্রস্তাব দিয়েছে। এখন বিষয়গুলো হলো যে আলোচনার কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজে বলছেন যে আলোচনা হচ্ছে, আবার এখানে পাকিস্তান বলছে যে আলোচনা শুরু করা দরকার, আর আলোচনা শুরু করলে আমরা মধ্যস্থতা হব। মানে পাকিস্তানের এই ধরনের বক্তব্যেও কিন্তু অফিসিয়ালি এই ধরনের ইঙ্গিত পাওয়া যায় যে কোনো ধরনের আলোচনা শুরু হয়নি। ডোনাল্ড ট্রাম্প হয়তো এখন বা যুক্তরাষ্ট্র হয়তো এখন পাকিস্তানকে একটি মধ্যস্থতাকারী বা মিডিয়া হিসেবে তারা ব্যবহার করতে চাচ্ছে। এর পূর্বেও কিন্তু চীনের সঙ্গে সমঝোতা করার জন্য ১৯৬০ সালে যখন শীতল যুদ্ধ ছিল তখন এই পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসাবে ব্যবহার করেছে। এখন প্রশ্ন হলো, চীনের প্রেক্ষাপটে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসাবে যে কাজটা করতে পেরেছে, ইরানের প্রেক্ষাপটে এটা করতে পারবে কিনা, বা নিরপেক্ষ ভেন্যু হিসাবে পাকিস্তান ঠিক আছে কিনা। ইতিমধ্যেই কিন্তু তারা সৌদি আরবের সঙ্গে একটি সামরিক জোটে রয়েছে এবং সৌদি আরব এই পাকিস্তানের সামরিক শক্তি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ারও হুমকি দিয়েছে। সুতরাং পাকিস্তান নিরপেক্ষ একটি ভেন্যু হিসাবে বা নিরপেক্ষ হিসাবে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কতটুকু গ্রহণযোগ্য, সেটাও কিন্তু ইরানের প্রেক্ষাপটে প্রশ্ন উঠবে। যদিও ইরান এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের স্টেটমেন্ট দেয়নি, প্রকাশ্যে নাও করেনি হ্যাঁও করেনি। দেখুন, মধ্যস্থতাকারী হিসাবে যে প্রস্তাব এবং আগ্রহের বিষয়টা, এই সকল কিছু পাকিস্তানের পক্ষ থেকে প্রেস রিলিজ করে তারা প্রকাশ করেছে। এখানে ইরানের পক্ষ থেকে এই বিষয়ে যে আলোচনা হয়েছে তারও কোনো সূত্র প্রকাশ করা হয়নি। সুতরাং এই বিষয়গুলো নিয়েও ধোঁয়াশা রয়েছে যে প্রকৃতপক্ষে টেলিফোন আলাপে এই মধ্যস্থতাকারী বা আলোচনার বিষয়গুলো কতটুকু গুরুত্ব পেয়েছিল। কারণ যখন শুভেচ্ছা সফরে টেলিফোন করা হয় বা শুভেচ্ছার জন্য, তখন বাইরের অত্যন্ত এই ধরনের ক্রিটিক্যাল বিষয়ে আলোচনার বিষয়ে প্রেক্ষাপট অনুযায়ী টেলিফোন আলাপ খুবই কমই হয়। বিশেষ করে সরাসরি আলাপে এইসব বিষয় বেশি গুরুত্ব পায়। দেখার বিষয় আসলে চূড়ান্তভাবে কি রেজাল্ট আসে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।